হাই, ফ্র্যাঙ্কলি স্পিকিং উইথ বন্দনাতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো কিভাবে আমরা আমাদের ভেতরকার সহজাত প্রবণতাকে আবিষ্কার করতে পারবো, চিনতে পারবো বা জানতে পারবো। এবং সর্বোপরি এটাও জানা প্রয়োজন যে সহজাত প্রবণতা বলতে কি বোঝায়। এটা হলো 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ হচ্ছে সেই সহজাত প্রবণতাটাকে কিভাবে স্কিলে রূপান্তরিত করব। 3 নম্বর ধাপ হচ্ছে স্কিলটাকে কিভাবে নিজের সেলফ এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠা পাওয়ার কাজে ব্যবহার করব। 4 নম্বর ধাপ হচ্ছে সেই আত্মপ্রতিষ্ঠা বা নিজের পায়ের তলায় মাটি পাওয়াটাকে কিভাবে নিজেকে ভালো থাকা এবং আমার আশেপাশের আমাকে রিলেটেড মানুষগুলোকে ভালো রাখার কাজে অথবা সারা জীবন নিজেকে ভালো রাখার কাজে এবং অন্যদেরকেও ভালো রাখার কাজে ব্যবহার করতে পারবো। তাহলে আজকে আলোচনার 4টে ধাপ। 1 নম্বর হচ্ছে সহজাত প্রবণতা কি এবং সহজাত প্রবণতাকে কিভাবে বুঝতে পারবো। 2 নম্বর ধাপ হচ্ছে স্কিলে সহজাত প্রবণতাটিকে স্কিলে রূপান্তরিত করা। 3 নম্বর হচ্ছে স্কিলটাকে এস্টাবলিশমেন্টের কাজে লাগানো এবং এস্টাবলিশমেন্টটাকে সারা জীবন নিজেকে ভালো রাখা এবং অন্যদেরকেও ভালো রাখার কাজে ব্যবহার করা। তাহলে সহজাত প্রবণতা কি? নাম্বার 1 ধাপ। দেখুন, সহজাত প্রবণতা বলতে জন্মগতভাবেই ভগবান আমাদের প্রত্যেকের ভেতরেই কিছু গুণ দিয়ে পাঠান। সেই নির্দিষ্ট গুণ, কেউ ছবি আঁকায় ভালো, তাহলে তার সহজাত প্রবণতা হচ্ছে ছবি আঁকা। কেউ গানে ভালো, তাহলে তার সহজাত প্রবণতা হচ্ছে সে গান করবে। কেউ নাচ করতে ভালোবাসে, অর্থাৎ তার নাচটাই তার সহজাত প্রবণতা। এবার সহজাত প্রবণতাকে জানবো কী করে, চিনবো কী করে? আমার তো 9 থেকে 12 যে স্টুডেন্টরা, বিশেষ করে মেয়েরা, ওরা আমাকে খুব বলে, দিদি আমার ভেতর আমি না সোশ্যাল মিডিয়াতে আসতে চাই। ওদের আছেও, সোশ্যাল মিডিয়াতে ওরা থাকে, আমাকে যতই বলুক মানে আমাকে যেটুকু বলে তার থেকে বেশিই থাকে, সেটা আমি জানি। এবার কিন্তু আমি বলেছি যে যা কিছু করো সেটা নিজের ভালো লাগে এরম কিছু করো যাতে কিনা অন্যদেরও উপকার হয়, তোমারও উপকার হলো। তাহলে তুমি শুধু ওই গানে মুখ মেলানো, দ্যাট ইজ নট গুড। তা ওরা বলে যে আমি না কি করে বুঝতে পারবো যে আমার ভেতরকার সহজাত প্রবণতা কি? তুমি যেমন ইংলিশ পড়ো, আমাকে বলে তুমি যেমন ইংলিশ পড়াও, এটা তোমার সহজাত প্রবণতা, শেখাচ্ছ অনলাইনে অফলাইনে এবং আমাদেরকে ভালো হতে বলো, তার জন্য মানে আমাদের মনটা তুমি পড়তে পারো বা বুঝতে পারো, এটা তোমার সহজাত প্রবণতা। কিন্তু আমার সহজাত প্রবণতা কি, সেটা আমরা কি করে বুঝবো দিদি? তো আমি ওদেরকে বলি যে অবসর টাইমে সহজাত প্রবণতাটা হলো ওই যে নাচে গানে বা ছবি আঁকায় ভালো, এইগুলোকে বলে সহজাত প্রবণতা। এবার আমি বুঝতে পারবো কি, একটা হচ্ছে সেলফ টকিং, নিজের সঙ্গে কথা বলা। প্রত্যেক দিন 5 মিনিট হোক, 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, নিজের সঙ্গে কথা বলতে হবে। বিফোর স্লিপিং, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে নিজের সঙ্গে কথা বলে নেওয়া ভালো যে আমি সারাদিন কি করলাম, বা রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে কথা বলার 2টো উপকারিতা। একটা হচ্ছে সারাদিন কি করলাম সেটাকে একটা এস্টিমেট মানে একটা মূল্যায়ন করতে পারি যে এই কাজটা আমার ঠিক হলো, এইটা একটু খামতি রয়েছে, এইগুলোকে নিজে জাজ করতে পারলাম যে এই কাজটা কালকে আরেকটু ভালো করতে হবে, এটা একটা হয়। আর হচ্ছে পরের দিনে রুটিনটাও ঠিক করে নেওয়া। তাহলে রাত্রিবেলা ঘুমোনোর আগে যদি আমি নিজের সঙ্গে কথা বলি তাহলে কিন্তু আমাদের 2টো উপকার হয়। সারাদিন কি করলাম সেটাকে আমরা মূল্যায়ন করতে পারি, আর 2 নম্বর কাজ হয় পরের দিনে রুটিনটাও সেট করে নিতে পারি। বিফোর স্লিপিং যদি আমরা নিজেদের সঙ্গে আমাদের সেলফ টকিং হয়, সে 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, কোনো ব্যাপার নেই। সময় কম হোক বেশি হোক, আমাদের কিন্তু নিজেদের সঙ্গে কথা বললে আমরা বুঝতে পারবো যে আমাদের ভেতরকার সহজাত প্রবণতাটা কি। আরেকটাও হচ্ছে সেলফ টকিং গেল। এবার হচ্ছে অবসর টাইমে আমার কি করতে ভাল লাগে। গার্জিয়ানদেরও কিন্তু এতে উপকার হবে। গার্জিয়ানরাও বুঝতে পারবেন যে অভিভাবকরা যে আমার বাচ্চা কিসে ভালো। হয়তো অবসর সময় সে এমনিতে পড়াশোনা করতে চায় না, অবসর সময়ে পড়াশোনা হয়ে গেছে, এবার মা একটু ছবি আঁকবো। এরকম আমি অনেক শুনেছি। আমার ছাত্রীদেরই সন্তান যারা, তারা বলে কি, দিদি ও না এমনি পড়তে চায় না, কিন্তু যদি বলি যে পড়ার পরে 1 ঘন্টা ধরে ছবি আঁকতে দেবো তাহলে পড়বে। তার মানে ভালোটা নিজের মনের মতো কাজ করার জন্য খারাপ কাজও করতে রাজি। খারাপ মানে ওর পছন্দের কাজ, খারাপ পড়াশোনা তো আর খারাপ কাজ হয় না, মানে পড়াশোনাটা অপছন্দের কাজ করতে রাজি আছে, পছন্দের কাজ ছবি আঁকার সুযোগ পাওয়ার জন্য। তাহলে কি অবসর টাইমে আমার সন্তান কি করছে, বা অবসর টাইমে আমি গার্জিয়ানের যদি ভিউ পয়েন্টে বলি, তাহলে অবসর সময় আমার সন্তান কি করছে সেটাই তার সহজাত প্রবণতা হতে পারে। জোর করে আপনার ইচ্ছে, গার্জিয়ানদের বলছি, জোর করে আপনার ইচ্ছে সন্তানের উপরে চাপিয়ে দেবেন না। তাকে বুঝুন, তাকে নিজের বুঝতে সাহায্য করুন। অর্থাৎ ছেলে বা মেয়েকে বলুন যে
তোর কী করতে ভালো লাগে তুই নিজে ঠিক কর, অথবা আপনি ফলো করুন ওকে যে ওর অবসর টাইমে কী নিয়ে বসছে। আর স্টুডেন্ট, তোমাদের ছাত্রছাত্রী যারা, তাদের বলবো যে তোমরা কিন্তু সেলফ টকিং তো একটা ধাপ, অনেকে বোঝেই না যে সেলফ টকিং কী। তাদেরকে বোঝাতে গিয়ে আমি বলি, দাঁড়াও তুমি কদিন থাকো আমার কাছে, আস্তে আস্তে বুঝতে পারবে যে সেলফ টকিংটা কী। মানে নিজের সঙ্গে নিজের কথা বলা হচ্ছে সেলফ টকিং। এবার 2 নম্বর ধাপ হচ্ছে অবসর টাইমে কী করতে আমার ভালো লাগে, বা কোন কাজটা করছি ঘন্টার পর ঘন্টা করে যাচ্ছি কিন্তু কোনো ক্লান্তি আসছে না। আমার এক ছাত্রী, সে এবং আমাকে বলল কি, দিদি আমি না অঙ্ক করতে করতে আমার 4টে হয়ে গেছে, আমি টেরই পাইনি। যখন দেখি যে আমাদের এখানে অনেকেই মানে ফুলের সঙ্গে জড়িত, ফুলের বিজনেস আছে, তা ভোরবেলা তারা সকালবেলা থেকেই ফুলের কাজে ছোটেন। এবার বলে কি, আমি যখন না রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে তখন আমি বুঝতে পারলাম যে এটা ভোর পাখি ডাকছে। তার মানে সারা রাত সে অঙ্ক করেছে, সে তার অঙ্কটা এত ভালোবাসে যে ভোর 4টে হয়ে গেছে সে টের পায়নি। আমার এক ছাত্রীর কথা বলছি এটা। তারপর এক বান্ধবী, যেমন ও বলে কি যে 2:30 পর্যন্ত, পরের দিন প্রচুর ঘাড়ে ব্যথা। আমি বললাম কেমন আছিস? বললো যে আর বলিস না, ঘাড়ে ভীষণ ব্যথা, মানে যন্ত্রণা করছে, চোখেও সমস্যা হচ্ছে। আমি বললাম কেন? বলে কি কালকে না ছবি আঁকতে আঁকতে 2:30 বেজে গেছে, আমি টেরই পাইনি। তার মানে রাত 2:30 বেজে গেছে, সে বেচারি টেরই পায়নি যে 2:30 বেজেছে, ছবি আঁকতে সে মগ্ন হয়ে রয়েছে। আর একজন অঙ্ক করতে করতে ভোর 4টে বাজে, মানে 4টে পর্যন্ত গড়িয়েছে, সে টেরই পায়নি। পাখির ডাক শুনে বুঝতে পারলো যে তার মানে এখন ওঠার সময়। সারা রাত অঙ্ক করেছে, মিলছে আর অঙ্ক করছে নেশার মতো। তার মানে আমি বোঝাতে পারলাম নিশ্চয়ই। তার মানে বুঝতে হবে যে ছাত্রীটি অঙ্ক করতে করতে যার ভোর 4টে হয়ে যায়, টের পায় না, সে ভবিষ্যতে অঙ্ক নিয়েই কিছু করবে। আর যে আমার বান্ধবী, যে একজন অঙ্কন শিল্পী, সে কিন্তু আঁকতে আঁকতে তার ওই 2:30 বেজে যায়, কোনো দিন 3টে, কোনো দিন সারা রাত ধরে আঁকে, পরের দিন আবার স্কুলে ছোটে। তারপরে বুঝতেই পারছেন, স্কুলে ছোটে, স্কুলের ওখানে কিন্তু পুরো ফুল 4:30 ছুটি হয়, স্কুল বাড়ি আসতে আসতে 5টা। তাই বলে যে আপনার ছবি আঁকে না, সেটা কিন্তু না। ওই রাত জেগে দিন জেগে যখনই সময় পায় ছবি আঁকতে বসে পড়ে। ছবি আঁকাটা ওর প্রাণের, ওর একদম অন্তরের ইচ্ছে। এই যে অন্তরের ইচ্ছে, মানে অন্তরের ভেতরকারও যদি কিছু থাকে, মানে আমি বলি, ইংলিশে বলি কোর এরিয়া অফ আওয়ার হার্ট, আমাদের হৃদয়ের অন্তঃস্থলে যে বাসনা যে আমি এটা করব। বান্ধবীর হলো ছবি আঁকা, ছাত্রীর হলো অঙ্ক করার ইচ্ছে। তাহলে এইগুলোকে বলা হবে সহজাত প্রবণতা। এবার আবিষ্কার করা, প্রথমে বলেছি সেলফ টকিং, 2 নম্বরে বললাম অবসর সময় কি করতে ভাল লাগে আর কোন কাজে আমার অক্লান্তভাবে আমি করে যেতে পারি। 2:30, 3টে, 4টে বেজে যায়, টেরই পাই না। এগুলোর মাধ্যমে কিন্তু, এই পদ্ধতিগুলো ফলো করলে কিন্তু গার্জিয়ানরাও বুঝতে পারবেন যে আমার বাচ্চা কোন দিকে। যেমন ধরুন, আমার কাছে ক্লাস 5 একজন স্টুডেন্ট, আমি যখন ও ওঠে তখন বলে, মে আই স্ট্যান্ড আপ দিদি? তো আমি বললাম হ্যাঁ ইয়েস। তারপরে আবার কেউ বলে মে আই সিট ডাউন, মে আই স্ট্রেচ মাই লেগ, মে আই ফোল্ড মাই লেগ। আমি আমার পা ভাঁজ করে বসতে পারি? আসন করে বসেছিল, মানে পা প্রথমে একটু মেলে দিয়েছিল। আমি বলেছি অনেকক্ষণ বসে থাকতে হয়, একটুখানি পা মাঝে মাঝে নিজেরাই মেলে দেবে, আমার কোনো অসুবিধে নেই। তা বলে মে আই স্ট্রেচ মাই লেগ, যখন পা মেলে দেয়। আবার যখন পা ভাঁজ করে, মে আই ফোল্ড মাই লেগ, আমি আমার পা ভাঁজ করতে পারি। এবার যখন এই মুভমেন্টগুলো করে, আমি ওকে ফলো করি, ও কিন্তু সবসময় নাচের মুদ্রা। মানে সাইকেলটা রাখলো, উঠোনে সাইকেলটা রাখলো, অমনি সঙ্গে সঙ্গে ওর ব্যাগ কাঁধে রাখলো, আর হাত নাড়ানো, পা নাড়ানো, সব কিছুর ওদের একটা মুদ্রা নাচের, ওর ভালো লাগছে। তার মানে আমি যখন বলে মে আই স্ট্যান্ড আপ, তখন ওঠার ভঙ্গিটাও এত সুন্দর করে ওঠে। মানে ও নৃত্যশিল্পী, মানে জন্মগতভাবে নৃত্যশিল্পী যাকে বলা যায়। ওর মাকে আমি বলেছি এবং ভালো একজন শিক্ষকের খোঁজ করতে, যে কিনা ওর জীবনটাকে গড়ে দেবে। এই গেল। তার মানে সহজাত প্রবণতা নিশ্চয়ই চেনা গেল যে সহজাত প্রবণতাটা কি, এবং সেই সহজাত প্রবণতাটাকে আবিষ্কার করব কি করে, তারও ধাপগুলো বললাম। এবার এই সহজাত প্রবণতাটিকে কিভাবে আমি স্কিলে রূপান্তরিত করব। দেখুন, প্রত্যেকে, গার্জিয়ানদেরও বলছি এবং স্টুডেন্টদের প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই কিন্তু টাইম স্পেন্ড করেন। এবার আমার কথা হলো, সন্দীপ মাহেশ্বরী এই কথাটা আমার ভীষণ ভালো লেগেছে, বলেছে আমরা চাইলেও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে পারবো না। সোশ্যাল মিডিয়া কি? ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এই তারপরে টেলিগ্রাম, এইগুলোকে বলে টুইটার, এইগুলোকে বলে সোশ্যাল মিডিয়া। আবার এইগুলো থেকে চাইলেও আমরা দূরে থাকতে পারবো না। কিন্তু তাহলে এইটা আমাদের ক্ষতির কারণ কেন, কখন হবে না? যখন সোশ্যাল মিডিয়াটাকে ব্যবহার করেই আমি আমার নিজের স্কিলকে শানিত করব, ধারালো করে তুলতে পারবো, নিজের সহজাত প্রবণতাটিকে স্কিলে রূপান্তরিত করব। দেখুন, নর্মালি আমার সেই ছাত্রীর কথা বলছিলাম, ও যে নাচের মুদ্রা ভালো, ও যদি প্রপার গাইডেন্স না পায়, তাহলে কিন্তু ওর সহজাত প্রবণতাটি স্কিলে ট্রান্সফর্মড হবে না।
স্কিলে রূপান্তরিত হবে না। তাহলে এবার অনেকে প্রশ্ন হতে পারে যে কিভাবে করব। ওই যে সোশ্যাল মিডিয়ায় ইউটিউব আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, নানান জায়গায় দেখুন যে আমার মেয়ে নাচ করতে ভালো পারে, আমার মেয়ে গানে ভালো, আমার ছেলে ছবি আঁকায় ভালো। তাহলে এই যে বিভিন্ন প্রফেশন আছে, এই প্রফেশনের লোকজনও আছে এইসব সোশ্যাল মিডিয়াতে, সেগুলো তাদের বই পড়ুন। সোশ্যাল মিডিয়াতে অডিও বুকও পাওয়া যায় যেগুলো শোনা যায়। ধরুন একটা বিশাল বই, নাচের মোটা বই, সেটা পড়া সম্ভব না, সেটা সম্পর্কে কী আছে শর্টে আপনি অডিও বুকও পড়ে নিতে পারেন। অডিও মানে শুনতে পারেন। আমিও তো অনেক এরকমভাবে বই শুনেছি সত্যি কথা বলতে। তারপরে সোশ্যাল মিডিয়ায় ইয়েও করতে পারেন, সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু শিখতে পারেন। যেমন আমার বোন আবৃত্তি শেখে, প্রত্যেক সপ্তাহে একদিন বিকেল 5টার সময় নির্দিষ্ট একটা অর্থের বিনিময়ে সে কিন্তু ওটা শেখে, এবার মানে আবৃত্তিটা শেখে। এবার আবৃত্তি, গান, নাচ যাই বলুন, সোশ্যাল মিডিয়াতে সেই টাইমই যখন স্পেন্ড করবেন, তাহলে সেটা কেন নিজের সন্তানকে ভালো করার কাজে ব্যবহার করবেন না? আর আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে থাকছেন অথচ নিজের কোনো উন্নতি হচ্ছে না, সন্তানেরও হচ্ছে না, পরিবারেরও হচ্ছে না, এরকম যদি হয় তাহলে হচ্ছে টাইম কিল করা। আর আমি বিশ্বাস করি টাইমকে কিল করা মানে সময়কে হত্যা করা, টাইমকে কিল করা মানে সুইসাইড করা, অর্থাৎ সময়কে হত্যা করা মানে নিজেকেই হত্যা করা। এটা আমার ব্যক্তিগত মতামত। তাই নিজের সন্তানকে ইমপ্রুভমেন্টের কাজে ইউটিউবে ভিডিও দেখুন, বাচ্চাকে দেখান যে এই দেখ কী সুন্দর নাচে, তুই কত্থক নৃত্য ভালোবাসিস তাহলে দেখ, তুই ওড়িয়া নৃত্য মানে ওড়িশি নৃত্য ভালোবাসিস তো এই যে, এরকমভাবে বলা যেতে পারে। বা গান শোনা, বিভিন্ন যে ভবিষ্যতে গানের প্রতিভা যারা আছে সে গান শুনুক, তারপরে সেগুলো রেওয়াজ করুক, নির্দিষ্ট টিচারের কাছে যাক। সোশ্যাল অফলাইনেও সম্ভব, অনলাইনেও সম্ভব। আমার মনে হয় কি দুটো মিডিয়া থেকে কোনো না কুচু করে অনেকে আগে অনলাইনে সব খারাপ সেটাও ভালো না, অফলাইনে সব ভালো সেটাও ভালো না, অফলাইনেরও ভালোটুকু নেব, অনলাইনেরও ভালোটুকু নেব। তাই দুই ভালো মিলে আমরা কিন্তু আমাদের সহজাত অর্থাৎ অনলাইনের ভালোটুকু এবং অফলাইনের ভালোটুকু, এই দুই ভালোটুকু নিয়ে আমরা কিন্তু আমাদের নিজেদের সহজাত প্রবণতাটিকে স্কিলে রূপান্তরিত করতে পারবো। অর্থাৎ দেখা গেল সোশ্যাল মিডিয়া থেকে আমি লার্নার হিসেবে ঢুকেছিলাম, যে আমি লার্ন করছি আমি কি করে নৃত্যশিল্পী হিসেবে বা গায়িকা হিসেবে আমি সোশ্যাল মিডিয়া থেকে নানান কিছু শিখছি। সেই শেখাটাই কিন্তু কোনো একদিন ওই আমি যখন শিখছি শেখাটা অনেকটা একটা নির্দিষ্ট ধাপে পৌঁছানোর পরে আমিই কিন্তু শেখাতে পারবো, এরকম জায়গায় পৌঁছানোর চেষ্টা করতে হবে। যারা স্টুডেন্ট তাদের বলছি তোমাদের নিজেদেরই এই চেষ্টাটা রাখতে হবে, আর গার্জিয়ান বা অভিভাবকদের তরফ থেকেও এই চেষ্টাটা জারি থাকা উচিত যে আমার সন্তানকে আমি যেটুকু সময় সোশ্যাল মিডিয়াতে কাটাই, আমি অনেকেই দেখেছি মায়েরা কী করে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে অমনি নিজের পছন্দের, কেন নিজের পছন্দ দেখবেন আপনি নিজের জন্য বাঁচুন, কিন্তু সন্তানের যে বিষয়ে সহজাত প্রবণতা আছে সেই বিষয়ে আপনি কিন্তু একটু নলেজেবল হয়ে উঠুন, তাকে বলুন, তাকে একটু পথ দেখিয়ে দিন, সে দেখবেন তারপরে আর আপনার হেল্প লাগবে না। আর ছাত্রছাত্রীদের বলবো যে সোশ্যাল মিডিয়া টাইম স্পেন্ড করো ঠিকই, কিন্তু সেই টাইমটা নিজেকে হত্যা করার কাজে না লাগিয়ে সেই টাইমটা নিজেকে গড়ার কাজে, নিজেকে ভালো প্রতিষ্ঠিত করার কাজে ব্যবহার করতে পারলে ভালো হয়। সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো কিছু থাকে, খারাপ কিছু থাকে। এবার আমার যা চাহিদা সেই হিসেবে যদি আমি সেগুলোকে নিই, যেমন আমি গাইতে ভালোবাসি, তাহলে আমি গানের কন্টেন্ট, গান সম্পর্কিত সব কিছু জানবো। এবং শুধু ইউটিউব থেকে না, গুগলের থেকে তার জীবনী জানতে পারি, যার জীবনী তারপরে জানতে চাইছি, তারপরে ইনস্টাগ্রাম থেকে, টুইটার থেকে, মানে বিভিন্ন মিডিয়া আছে জানার, শুধু জানার ইচ্ছেটা থাকা চাই। আর অফলাইনে অনেকে আছেন, অনেকে বলে অর্থনৈতিকভাবে, দেখুন সবসময় যে অর্থনৈতিকভাবে স্ট্রং না হলে আপনার বাচ্চা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবে না, এটা কিন্তু ঠিক নয়। আন্তরিকতা সবচেয়ে বড় কথা। আপনি যদি চান আপনি যদি প্রচণ্ড পরিমাণে চাইছেন, তাহলে পৃথিবীও কিন্তু আপনাকে সেই জিনিসগুলো দেওয়ার জন্য তৈরি থাকবে। সেটা অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারে, কিন্তু আপনার চাওয়াটা শুড বি জেনুইন হওয়া উচিত। চাওয়াটার ভিতরে কোনো ভেগ বা কোনো রকম মানে মিশেল থাকলে চলবে না। একদম জেনুইন চাওয়া তো জেনুইন পাওয়া হতে পারে। তারপরে এটা গেল হচ্ছে আমি কি করে সহজাত প্রবণতাটিকে স্কিলে রূপান্তরিত করব। এবার স্কিলের থেকে আমার আসছে স্কিলের পরের ধাপ হচ্ছে আপনার প্রতিষ্ঠা পাওয়া। দেখুন প্রতিষ্ঠা
পেতে গেলে আমাকে যে সোশ্যাল মিডিয়া থেকে আমি শিখেছিলাম, সেই সোশ্যাল মিডিয়াতে আমি নির্দিষ্ট পেজ খুলতে পারি, ফেসবুকে পেজ খুলতে পারি, ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করতে পারি, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে পারি। এগুলোকে ব্যবহার করে যার মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে আমি সমৃদ্ধ হয়েছি, অফলাইন থেকে আমি সমৃদ্ধ হয়েছি, সেই আমার জানাটা, সেই জ্ঞানটা আমি কিন্তু এখন দেওয়ার জন্য রেডি হয়েছি একটা নির্দিষ্ট ধাপের পরে। যেমন ডাক্তাররা এমবিবিএস পাশ করার পরে নির্দিষ্ট 5 বছরের পড়াশোনা করার পরে তারা কিন্তু তখন আমরা তখন তাদেরকে দেখাতে চাই, জানি যে 5টা বছর সে অনেক জেনেছে শুনেছে, আমরা এখন তাকে ডিপেন্ড করতে পারি। তেমনিভাবে অনেক সোশ্যাল মিডিয়া, অফলাইন বড় গুরুজনদের, অফলাইনে যে গুরু থাকেন তাদের সবার সাহায্যে, মা বাবা সকলের সাহায্যে যে আমরা শিখেছি, একটা নির্দিষ্ট জ্ঞান অর্জন করেছি, সেই জ্ঞানটা তখন আমরা দেওয়ার জন্য রেডি। তাহলে এই যে বললাম নির্দিষ্ট সোশ্যাল মিডিয়াতে পেজ খুলতে পারি, অফলাইনে নির্দিষ্ট, যেমন আমি পড়াই প্রত্যেকে জানে, তার মানে এটা আমার অফলাইনে দেওয়ার আলাদা জায়গা আছে, অনলাইনে দেওয়ার আলাদা। অনলাইনে ইউটিউবের মাধ্যমে আমার যা বক্তব্য আমি সেটা জানাই, অফলাইনেও আমার নির্দিষ্ট সেট আপ রয়েছে। তাহলে অফলাইন অনলাইন সবভাবেই কিন্তু নিজেকে আমি এক্সপ্লোর করতে পারি। তাহলে আমি কি করলাম? প্রথমে হচ্ছে সহজাত প্রবণতাকে আবিষ্কার করলাম, 2 নম্বর হচ্ছে স্কিলে সেরে সহজাত প্রবণতাটিকে স্কিলে রূপান্তরিত করলাম, সেই স্কিলটাকে এবার আমি দেওয়ার জন্য রেডি হলাম, মানে আমি প্রতিষ্ঠিত হতে চলেছি। আফটার এস্টাবলিশমেন্ট, এবার প্রতিষ্ঠা পাওয়ার পরের ধাপ। দেখুন, প্রতিষ্ঠা পাওয়ার পরে না আমাদের ভিতরে ইগো হয়ে যায়, আমরা যেন ধরাকে সরা জ্ঞান করতে থাকি। এইটা হলে কিন্তু ভারী বিপদ। দেখুন, ইগো না সব থেকে বেশি হত্যা করে, সব থেকে বেশি মানে ক্ষয় করে, সব থেকে বেশি নষ্ট করে নিজেকে। অর্থাৎ আমাকে ফ্লেক্সিবল হতে হবে। আফটার এস্টাবলিশমেন্ট, ধরুন একটা প্রতিষ্ঠা পেয়েছি, তখন কিন্তু আমাকে আরও মিশুকে হতে হবে, আরও নমনীয় হতে হবে, আরও পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, মানে ধৈর্যের স্ট্যামিনা যুক্ত হতে হবে। স্ট্যামিনা মানে প্রচুর পরিমাণে, যাকে কিনা সহজে টলানো যায় না। তাহলে কি বলুন তো, এস্টাবলিশমেন্ট আসার পরে, প্রতিষ্ঠা আসার পরে আমাদের এরকম একটা নাকুচু ভাব আসে, যেন আমরা সবার থেকে আশেপাশে মানুষগুলোকে যেন মানুষই মনে করি না। কিন্তু না, আমি নিজের জীবন থেকে শিখেছি, আমি যাদেরকে ধর্তব্যের ভেতরেই রাখিনি যে এরা তো MA BA পাস না, এরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার না, এরা তো বিখ্যাত কোনো প্রফেশনেই নেই, কিন্তু তাদের কাছ থেকে আমি এত শিখেছি। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে আমাকে ডিভাইড করতে দেয়নি, মানে আমি সব মানুষকে মানুষ হিসেবেই দেখতে শিখেছি। ছোটোবেলা থেকে আমাদের পরিবেশও সেরকম পেয়েছি। আমাদের বাড়িতে যারা থাকতেন, রান্না বান্না করতেন, মাঠে যারা কাজ করতেন, যে কাকুরা, তাদের সঙ্গে এরমভাবে আমি কখনো নিজের পিসি আর যে বাড়িতে কাজ করছে সেই পিসি যে আলাদা হতে পারে সেটা কখনো ভাবিনি। মানে তারা আমাদের নিরাপদ আশ্রয়। ধরুন বাবা প্রচণ্ড পেটাবে, বাবা একদম লাঠি নিয়ে ছুটছে পেছনে, সেই অবস্থাতে পিসিকে জড়িয়ে ধরেছি, পিসি হয়তো পিসিকে জড়িয়ে ধরেছি, মানে আর কোনো মারটার হবে না, মানে একটা নিরাপদ আশ্রয়। তার চেহারা কেমন, তার কি কেমন, শুধু জেনেছি এটা ভালোবাসার আশ্রয়। এই যে ডিভাইড করতে যে শিখিনি, সেটা কিন্তু আমাকে আমার জীবনের লাভ দিয়েছে, মানে আমি লাভবান হয়েছি, আমি মানুষ হিসেবে সমৃদ্ধ হয়েছি। এখন আমি সব মানুষের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে ভাবনা চিন্তার বিনিময় করার জন্য রেডি। অর্থাৎ আর ফ্লেক্সিবিলিটি মানে কি হচ্ছে? নমনীয়তা। অর্থাৎ কিছু পছন্দ হলো না, সঙ্গে সঙ্গে সেটাকে একদম মুখের পরে জ্বালিয়ে দেওয়া, এটা কিন্তু ঠিক নয়। যদি আমার সেখান থেকে বেরিয়ে আসার অপশান থাকে, যদি খারাপ ব্যবহার না করে বেরিয়ে আসার অপশান থাকে, তাহলে আমার পছন্দ হচ্ছে বেরিয়ে আসা। কারণ বেরিয়ে আসাটাও কিন্তু একটা ডিসলাইকিং একটা অ্যাটিটিউড, মানে আমি কিন্তু সেটা মুখে বললাম না। কারণ জীবন অনেক ছোট, যে কোনো সময় মরে যেতে পারি, ভগবান বাঁচিয়ে রেখেছে এই পর্যন্ত, তার জন্য সো গ্রেটফুল টু গড। কিন্তু সেই অল্প সময়ের ভিতরে কারো সঙ্গে বৈরিতা, শত্রুতা, মুখ কালোকালি, এই যে মনোমালিন্য, এইসব না করে যদি পৃথিবীর যা কিছু ভালো আছে সেটা অনলাইনের মাধ্যমে, অফলাইনের মাধ্যমে যদি আমরা নিজেদের ভেতরে কালেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি ভালো হতে পারে। অর্থাৎ আমার প্রতিষ্ঠা পাওয়াটা তখন অভিশাপ হলো না, প্রতিষ্ঠা পাওয়াটা আমার জন্য আশীর্বাদ হলো, আমার সঙ্গে জুড়ে থাকা মানুষগুলোর জন্য আশীর্বাদ হলো। এইভাবে জীবনটা তৈরি করতে হবে। তো বন্ধুরা, আত্মবিকাশের বিভিন্ন ধাপগুলো নিয়ে আমার নিজস্ব যে ধারণা, সেই ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটি অবশ্যই অন রাখবেন, তাহলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।